এক বিধবাকে চা বিক্রি করতে দেখে সেনা কর্মকর্তাটি হতবাক হয়ে গেলেন। তারপর তিনি যা করার তাই করলেন। বন্ধুরা, তখন সকাল। সূর্যের রশ্মি সরাসরি মাটিতে পড়ছিল। আমি হালকা উষ্ণতা অনুভব করতে পারছিলাম। জাতীয় মহাসড়কটি ট্রাক আর গাড়িতে ভরে গিয়েছে। দ্রুতগামী যানবাহনের চাকা থেকে ওড়া ধুলো রাস্তার পাশের একটি ছোট জরাজীর্ণ চায়ের দোকানে এসে পড়ছিল। সেই দোকানের ভেতরে একটি চুলির আগুন প্রচণ্ডভাবে জ্বলছিল। কাব্য আগুনের শিখার সামনে দাঁড়িয়েছিল। সে একটি পুরনো বিবর্ণ সুতির শাড়ি পরেছিল, যার আঁচল সে কোমরে শক্ত করে। চুল্লির তাপ আর তার একটানা কাজের কারণে কপালে ঘামের ফোঁটা চিকচিক করছিল। যে কাব্য একসময় রেশমি পোশাক পরত, বাসন ধুতে ধুতে এখন তার হাতে ফোস্কা পড়ে গেছে। চুল্লির ধোঁয়ার তাপে তার গায়ের রং হালকা তামাটে হয়ে গিয়েছিল। তার ৮ বছরের মেয়ে মিষ্টি একটি ভাঙা মাদুরে তার পাশে বসেছিল। মিষ্টির হাতে একটা পুরনো স্লেট ছিল। সে চক দিয়ে হিজিবিজি লিখছিল। মা, চা ফুটে গেছে। মিষ্টি তার নিষ্পাপ অথচ সহানুভূতিশীল গলায় বলল। সে আঁচল দিয়ে ঘাম মুছে মৃদু হেসে বলল, হ্যাঁ মা, আমি নিয়ে আসব। কাব্য একটা কাপড় দিয়ে টেবিল থেকে চায়ের পাত্রটা তুলে নিয়ে চা বানাতে শুরু করল। তার মধ্যে কোনো কষ্টের ছাপ ছিল না। সে ছিল এই মহাসড়কের একজন বিধবা চা বিক্রেতা, যার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল এই ছোট্ট মেয়েটিকে খাওয়ানো। বন্ধুরা, ঠিক তখনই দূর থেকে মহাসড়কে একটা জোরালো গর্জন শোনা গেল। ধুলো উড়িয়ে সবুজ জিপসি গাড়ির একটা সারি এসে কাব্যের দোকানের ঠিক পাশেই থামল। গাড়িগুলোর ব্রেকের তীক্ষ্ণ শব্দে কাব্য এক মুহূর্তের জন্য পেছন ফিরে তাকালো। গাড়িগুলোর দরজা খুলল এবং উর্দি পরা ৬-৭ জন সৈন্য বেরিয়ে এলো। কয়েক মাস পর সীমান্ত থেকে ছুটিতে ফেরা এই সৈন্যদের মুখে শান্তি আর স্বাধীনতার এক অন্যরকম অনুভূতি ছিল। তারা হাসাহাসি করছিল, ঠাট্টা করছিল, একে অপরকে নিয়ে। এইসবের মাঝে মেজর আরিয়ান বেরিয়ে এলেন। লম্বা চওড়া বুক আর সৈনিকের মতো কঠোর অথচ প্রভাবশালী মুখভঙ্গি। আরিয়ান চশমা খুলে মহাসড়কের বাতাসে একটা গভীর শ্বাস নিলেন। আরে ভাই, আমরা অনেক পথ গাড়ি চালিয়ে এসেছি, এখন চলো একটু কড়া চা খাওয়া যাক। ক্যাপ্টেন বিক্রম হাই তুলে। সুবেদার বলবন্ত হেসে বললেন, হ্যাঁ মেজর সাহেব, আপনার চায়ের মধ্যে ওই মাটির গন্ধটা, তাই না? ক্যান্টিনের কৃত্রিম চায়ের মতো। আরিয়ান হাসলেন। ঠিক আছে, চলো বসি। সব সৈনিকেরা দোকানের বাইরের কাঠের বেঞ্চে বসে পড়ল। তাদের পোশাক আর মর্যাদা দেখে কিছু সাধারণ খদ্দের চুপচাপ দাম মিটিয়ে চলে গেল। কাব্য চুলার পেছনে বাসন ধোয়ার কাজে মনোযোগ দিয়েছিল, তাই সে আরিয়ানকে ঠিকমতো খেয়াল করেনি। সে শুধু সৈনিকদের পোশাক দেখেই সঙ্গে সঙ্গে মিষ্টির দিকে ফিরল। মিষ্টি, যাও সাহেবদের জল দিয়ে এসো, আমি চা নিয়ে আসছি। মিষ্টি একটা স্টিলের জগ আর কিছু পরিষ্কার গ্লাস নিয়ে সৈন্যদের কাছে গেল। মেয়েটির সারল্য সৈন্যদের মুখে মৃদু হাসি ফুটিয়ে তুলল। বলবন্ত স্নেহের সাথে মিষ্টির গাল টেনে বলল, বাহ, এত ছোট একটা মেয়ে আর এত খাটুনি। তোমার নাম কি বাবা? গ্লাসে জল ঢালতে ঢালতে মেয়েটি নরম স্বরে বলল, মিষ্টি। আরিয়ান, যে তার ফোনের দিকে তাকিয়েছিল, নামটি শুনে হঠাৎ মুখ তুলে তাকাল। তার দৃষ্টি মিষ্টির ওপর পড়ল। তার দৃষ্টি মিষ্টির মুখের ওপর স্থির হয়ে রইল। মিষ্টির বড় বড় চোখ, তার মুখাবয়ব আরিয়ানের হৃদয়ে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলল, যেন সে তাকে বহু বছর ধরে চেনে। আরিয়ান মৃদুস্বরে বিড়বিড় করে বলল, মিষ্টি। পাশ থেকে কাব্যার কণ্ঠস্বর ভেসে এলো, মিষ্টি, চাটা নাও বাবা। মিষ্টি দৌড়ে ভেতরে গেল এবং একটি অ্যালুমিনিয়ামের ট্রেতে ৭ কাপ চা নিয়ে বেরিয়ে এলো। সে কাপগুলো সবার হাতে তুলে দিল। আরিয়ান চায়ের কাপটি তুলে নিয়ে এক চুমুক দিল। স্বাদটা, এলাচ আর আদার বিশেষ অনুপাতটা আর্জনের মাথা ঘুরিয়ে দিল। তার স্পষ্ট মনে পড়ে গেল, অনেক বছর আগে তার শহরেরই এক মেয়ে ঠিক এভাবেই চা বানাতো। আর্জন অস্থির হয়ে উঠল। সে উঠে দাঁড়ালো, পকেট থেকে মানিব্যাগটা বের করে চুল্লির দিকে গেল। চায়ের জন্য কত দিয়েছ? চুল্লির দিকে তাকিয়ে আর্জন জিজ্ঞেস করল। কাব্য চুল্লি থেকে ছাই তুলছিল। সেই ভারী চেনা শব্দটা শোনা মাত্রই তার হাত দুটো জমে গেল। তার সারা শরীর কেঁপে উঠল। এই শব্দটা
গলিত কাঁচের মতো তার কানে এসে লাগল। কাব্য কাঁপতে কাঁপতে ধীরে ধীরে মাথা তুলল। তাদের চোখাচোখি হলো। সময় যেন থমকে গেল। পাশ দিয়ে যাওয়া গাড়ির শব্দ, বাতাসের আওয়াজ, পেছনে বসে থাকা বন্ধুদের হাসি, আর্জনের কাছে সবকিছু অর্থহীন হয়ে গেল। চায়ের কাপটা তার হাত থেকে পিছলে মাটিতে পড়ে গেল। ঝনঝন। মগটা টুকরো টুকরো হয়ে ভেঙে গেল আর চা মাটিতে ডুবে গেল। কাব্য। আরিয়ান রুদ্ধ কণ্ঠে কোনোমতে কথাগুলো বলল। কাব্যের চোখ বড় বড় হয়ে গেল। আরিয়ান, সেই মানুষটা যাকে সে ছোটবেলায় পাগলের মতো ভালোবাসত, যাকে সে তার সবকিছু মনে করত যে একজন মহান সৈনিক হয়ে উঠেছিল, সে হঠাৎ তার সামনে এসে দাঁড়িয়েছে। আর সে নিজে এক ছিন্ন বস্ত্র বিধবার মতো তার সামনে দাঁড়িয়ে আছে, কালিমাখা মুখ আর ছেঁড়া শাড়ি পরে। লজ্জা, যন্ত্রণা আর এক অদ্ভুত দ্বিধা কাব্যকে গ্রাস করল। সে মাটির নিচে তলিয়ে যেতে চাইল। সে সঙ্গে সঙ্গে শাড়ির আঁচল টেনে মুখের অর্ধেকটা ঢেকে ফেলল। আপনি ভুল বুঝছেন স্যার, আমার নাম কাব্য নয়। কাব্য কাঁপতে কাঁপতে মুখ ঘুরিয়ে মিথ্যা বলার চেষ্টা করল। মনে হলো যেন কেউ আরিয়ানের বুকে ছুরি মেরেছে। সে এক পা এগিয়ে এসে এক নিমেষে কাব্যের কাঁধ ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তুমি কি আমার সাথে মিথ্যা বলবে কাব্য? আমার চোখের দিকে তাকিয়ে বলো যে তুমি কাব্য নও। তার গলায় যন্ত্রণা আর রাগের এক অদ্ভুত সুর ছিল। সে কাব্যকে আপাদমস্তক দেখল। নিজের কি সর্বনাশ করেছ তুমি? বিয়ে করে বাড়ি ফিরেছিলে, তাই না? তোমার একটা পরিবার ছিল। তাহলে এসব কি? এই হাইওয়ের ওপর বাসনপত্র ধুচ্ছ কেন? কাব্য আর চোখের জল ধরে রাখতে পারল না। আর্জুনকে দেখা মাত্রই তার হৃদয়ে পাথরের মতো চেপে রাখা যন্ত্রণাটা ফেটে বেরিয়ে এলো। কাব্য চুল্লির কাছে মাটিতে হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগল। তার কান্নার শব্দে মিষ্টি আতঙ্কিত হয়ে পড়ল। সে ছুটে গিয়ে তার মাকে জড়িয়ে ধরল এবং ভয়ে আর্জনের দিকে তাকিয়ে রইল। আর্জনের সেনাবাহিনীর সব বন্ধুরা ছুটে এলো। বিক্রম আর্জনের কাঁধে হাত রাখল। মেজর, কি হয়েছে? ওকে? আর্জনের চোখ দুটো লাল হয়েছিল। রুদ্ধ কণ্ঠে সে বলল, এই হলো কাব্য, বিক্রম, আমার কাব্য, যার জন্য আমি শহর ছেড়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলাম। নিস্তব্ধতা নেমে এলো। সব সৈন্য ব্যাপারটার গভীরতা বুঝতে পারল। তাদের পদক্ষেপ পিছিয়ে গেল। তাদের দৃষ্টি কাব্যের উপর স্থির। আর্জুন ধীরে ধীরে কাব্যের সামনে মাটিতে হাঁটু গেড়ে বসল। সে খুব নম্রভাবে জিজ্ঞেস করল, কাব্য, আমাকে বলো, তোমার কি হয়েছে? তোমার স্বামী রবি কোথায়? আর তুমি এই অবস্থায় এখানে কেন? কে এর জন্য দায়ী? কাব্য তার অশ্রুসিক্ত মুখ তুলল। তার চোখে এখন এমন ভয়, অসহায়ত্ব আর যন্ত্রণা ছিল যে তা আর্জনের আত্মাকে কাঁপিয়ে দিল। আমার কোনো বাড়ি নেই আর্জুন, সবকিছু ধ্বংস হয়ে গেছে। সে কাঁপতে কাঁপতে বলতে শুরু করল, যখন তুমি সেনাবাহিনীতে চলে গেলে, আশ্রমের লোকেরা রবির সাথে আমার বিয়ে দিয়ে দিল। সে খুব ভালো মানুষ ছিল। সে আমাকে কখনো অনাথ হতে দেয়নি। সবকিছু খুব ভালোই চলছিল, কিন্তু হয়তো আমার কুদৃষ্টি আমার সুখের উপর আঘাত এনেছে। কাব্য একটি গভীর কাঁপতে কাঁপতে শ্বাস নিল। বিয়ের ঠিক 1 বছর পরেই রবি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। আমরা চিকিৎসার ব্যবস্থা করেছিলাম, কিন্তু তাকে বাঁচানো যায়নি। সে আমাকে চিরদিনের জন্য ছেড়ে চলে গেল। সে কাঁদতে শুরু করল। রবি চলে যাওয়ার সাথে সাথেই আমার বাড়ির লোকেরা তাদের আসল রূপ দেখাতে শুরু করল। আমার স্বামীর চিতার আগুন তখনও ঠান্ডা হয়নি। আমার শাশুড়ি শান্তি দেবী আর আমার দেবর রাকেশ আমাকে গালিগালাজ করতে শুরু করলো। আমার শাশুড়ি আমার চুল ধরে সারা বাড়ি টেনে হিঁচড়ে ঘোরাতেন। তিনি আমাকে ডাইনি আর অমঙ্গল বাণী বলে ডাকতেন। তিনি বলতেন যে আমার অনাথ হওয়ার অভিশাপ তার ছেলেকে গ্রাস করেছে। আমি সবকিছু সহ্য করেছি। কাব্যার গলা এখন কাঁপছিল, যেন সে সত্যিটা বলতে ভয় পাচ্ছে। কাব্যা শক্ত করে চোখ বন্ধ করল। আমার দেবর রাকেশ কোনো মানুষ নয়, সে একটা রাক্ষস। সে জানতো আমি অনাথ, কেউ আমার যত্ন নিত না। তার মৃত্যুর পর সে প্রতি রাতে আমার ঘরে আসতো। আমি ওর পা দুটো ধরে রেখেছিলাম, কিন্তু ও শোনেনি। ও আমার সাথে এইসব করেছিল একটা পিশাচের মতো। প্রতি রাতে ও আমার সাথে খারাপ ব্যবহার করত। যখন আমি কাঁদতে কাঁদতে আমার শাশুড়িকে রাকেশের নৃশংসতার কথা বললাম, জানেন তিনি কি বললেন? যন্ত্রণার হাসি হেসে তিনি বললেন, ও আমাকে বেশ্যা বলেছে। ও বলেছে
আমি নাকি ওদের ছেলেকে ফাঁসিয়ে দিয়েছি। ওই বাড়িতে আমার সাথে পশুর চেয়েও খারাপ ব্যবহার করা হতো, কিন্তু সেই রাতে নিষ্ঠুরতা চরমে পৌঁছেছিল। কাব্যার মুখে তখন এক ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়ল। রাকেশ কয়েক টাকার লোভে রাতের অন্ধকারে গ্রামের সর্দার রামরতনকে আমাদের বাড়িতে নিয়ে এলো। সে আমাকে ধর্ষণ করল। রাকেশ আর আমার শাশুড়ি বাইরে পাহারায় ছিল, আর ভেতরে সেই জানোয়ারটা আমাকে ছেড়ে খাচ্ছিল। বন্ধুরা, কাব্যার গলা আর্তনাদে পরিণত হল। আমি তখন গর্ভবতী ছিলাম। আমার গর্ভে ছিল মিষ্টি। আমি বুঝতে পারলাম যে আমি যদি সেখানে আর একদিনও থাকি, ওরা আমাকে আর আমার সন্তানকে মেরে সেই রাতেই মুষলধারে বৃষ্টির মধ্যে আমি আমার রক্তমাখা পোশাক পরে সেই নরক থেকে পালিয়েছিলাম। আমি রাজপথ ধরে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ালাম। এই কুঁড়ে ঘরটাই আমার ঘর হয়ে উঠল। এখানেই মিষ্টির জন্ম হয়েছিল, আর তখন থেকেই আমি আমার মর্যাদা লুকিয়ে এখানেই থেকেছি। বন্ধুরা, কাব্যার গল্প শেষ হতে হতে পুরো কুঁড়ে ঘরটায় একটা ভারী দমবন্ধ করা নীরবতা নেমে এসেছিল। মিষ্টি তার মায়ের চোখের জল মুছছিল। আর্জন তখনও মাটিতে মাথা নিচু করে বসেছিল। ঠিক তখনই আর্জনের গাল বেয়ে দুফোঁটা ভারী অশ্রুবিন্দু গড়িয়ে। সেই কঠিন সৈনিক, যে গুলির মুখেও কখনো বিচলিত হয়নি, সে এখন প্রেমিকের মতো কাঁদছে। আর্জন মাটিতে ঘুষি মেরে ফুপিয়ে ফুপিয়ে বলল, সব শেষ? কাব্যা, কি হয়েছে? যে মেয়েটাকে আমি আমার পৃথিবীর রানী বানাতে চেয়েছিলাম, যাকে আমি একটা কাঁটাও বিঁধতে দিইনি, ওই বর্বরগুলো আমার কাব্যাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে। সে কি ওখানে ছিল, তাই না? আর্জনের কষ্ট দেখে বিক্রম আর বলবন্তের চোখ ছলছল করে উঠল। আর্জন কিছুক্ষণ কাঁদতে থাকল, কিন্তু তারপর হঠাৎ তার চোখের জল শুকিয়ে গেল। সে ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ, যা কিছুক্ষণ আগেও জলে ভরা ছিল, এখন লাল অঙ্গারের মতো জ্বলছে। এক ভগ্ন হৃদয় প্রেমিকের যন্ত্রণা এক ভয়ঙ্কর সৈনিকের উগ্র চেহারায় রূপান্তরিত হয়েছে। তার মুখের শিরাগুলো টান টান হয়ে আছে। বন্ধুরা, আর্জন তার আসন থেকে উঠে দাঁড়ালো। তার পিছনে দাঁড়িয়ে থাকা ৬ জন সেনা বন্ধুর রক্ত টকবক করে ফুটতে লাগল। বিক্রম রাগে তার টুপিটা আবার মাথায় টেনে পড়ল, আর বলবন্ত তার বেলটা শক্ত করে বাঁধল। আর্জন কাব্যার হাত ধরে আলতো করে তাকে উঠে দাঁড়াতে সাহায্য করল। কাব্যা, আর্জনের ভারী ভয়ঙ্কর কণ্ঠস্বর পুরো কামরা জুড়ে প্রতিধ্বনিত হল। তুমি বলেছিলে তুমি অনাথ। না। আর্জন তার পিছনে দাঁড়িয়ে থাকা সৈন্যদের দিকে দেখো। আজ থেকে এই পুরো ভারতীয় সেনাবাহিনী তোমার পরিবার। আজ থেকে তুমি আর অনাথ নও। আরিয়ান মিষ্টিকে বুকে জড়িয়ে ধরে কাব্যার চোখের দিকে তাকিয়ে বলল, আজ তুমি যথেষ্ট কেঁদেছ। এখন ওদের কাঁদার পালা। আজ আমরা ওই গ্রামে ঢুকব। আজ একজন সৈনিক দেখিয়ে দেবে তার বোনকে, তার ভালোবাসাকে কেউ ছুঁয়ে দিলে কি হয়। আরিয়ান তার জিপের দিকে এগিয়ে গেল। তার পিছনে পিছনে কাব্যা, মিষ্টি এবং আরও ৬ জন সৈনিক। বন্ধুরা, হাইওয়ের স্থলটা একেবারে নিস্তব্ধ হয়ে গিয়েছিল। যে গাড়িগুলোতে সৈনিকেরা হাসতে হাসতে আর খেলতে খেলতে ছুটির জন্য বেরিয়েছিল, সেগুলো এক ভয়ঙ্কর ঝড়ের মতো কাব্যার গ্রামের দিকে মোড় নিয়েছিল। মেজর আরিয়া নিজেই প্রথম জিপটা চালাচ্ছিল। কাব্যা তার পাশে বসেছিল, আর মিষ্টি তার পিছনে ক্যাপ্টেন বিক্রমের কোলে ভয়ে ভয়ে শুয়েছিল। আরিয়ানের মুখ পাথরের মতো কঠিন ছিল। তার চোখ সামনের রাস্তার দিকে স্থির ছিল, কিন্তু কাব্যার চিৎকার তার মনে প্রতিধ্বনিত হচ্ছিল। স্টিয়ারিং হুইলে তার মুঠো এতটাই শক্ত ছিল যে তার আঙুলের গাঁটগুলো সাদা হয়ে গিয়েছিল। কাব্যা অশ্রুসিক্ত চোখে আরিয়ানের দিকে বারবার তাকাচ্ছিল। সে ভয় পেয়েছিল। সারা জীবন যন্ত্রণা আর অপমান সহ্য করা অনা কাব্যা এই প্রথম কাউকে তার মর্যাদার জন্য লড়তে দেখছিল। আরিয়ান, ওই লোকগুলো খুব বিপজ্জনক। মুখিয়া রামরতনের গুন্ডা আর অস্ত্রশস্ত্র আছে। ওরা যে কোনো সীমা ছাড়ি। তবুও কাব্যার গলায় সেই পুরনো ভয়টা তখনও ছিল। আরিয়ান গাড়ির গতি বাড়িয়ে দিল। কাব্যার দিকে না তাকিয়েই সে এক শীতল হিমশীতল স্বরে বলল, আমরা সীমান্তে রোজ মৃত্যু নিয়ে খেলা করি কাব্যা। গ্রামের গুন্ডা আর বিশ্বাসঘাতক মুখিয়া
কিভাবে একজন সৈন্যকে আটকাতে পারে। আজ সে নিজের মৃত্যু দেখবে। তুমি শুধু পেছনে সরে দাঁড়াও। প্রায় 1 ঘন্টার যাত্রার পর 3টি সামরিক জিপসি গ্রামের সীমানায় প্রবেশ করল। বন্ধুরা, আজ গ্রামের চত্বরে পঞ্চায়েত বসবে। মুখিয়া রামরতন একটি পুরনো বটগাছের নিচে একটি বড় চেয়ারে পা মুড়ে পূর্ণ কর্তৃত্বের সাথে বসেছিলেন। তার চারপাশে লাঠি, পিস্তল এবং দেশি পিস্তল হাতে তার 15 জন সশস্ত্র গুন্ডা দাঁড়িয়েছিল। কাব্বার শাশুড়ি শান্তি দেবী এবং দেবর রাকেশ কাছাকাছি বসে মুখিয়ার তোষামোদ করছিল এবং জমি সংক্রান্ত বিবাদে নিজেদের অধিকার জাহির করছিল। পুরো গ্রাম তাদের বাড়ির বাইরে এবং পঞ্চায়েতের চারপাশে দাঁড়িয়েছিল। মুখিয়াকে এতটাই ভয় করা হতো যে কেউ তার দিকে তাকাতে সাহস করত না। ঠিক তখনই গ্রামবাসীরা দূরে ইঞ্জিনের ভারী গর্জন শুনতে পেল। ধুলোর বিশাল মেঘ উড়ে সোজা গ্রামের চত্বরের দিকে এগিয়ে আসছিল। 3টি সামরিক জিপ গ্রামের চত্বরের ঠিক সামনে এসে বিকট শব্দে থেমে। গাড়িগুলো ব্রেক করার ফলে যে ধুলো উড়ল তা মুহূর্তের জন্য পুরো পঞ্চায়েত চত্বরকে ঢেকে ফেলল। ধুলো সরে গেলে পুরো গ্রাম হতবাক হয়ে গেল। গাড়িগুলোর দরজা একই সাথে খুলে গেল। প্রথম 6 জন সৈন্য বিক্রম, বলবন্ত এবং বাকিরা তাদের পুরো সামরিক পোশাক এবং ভারী মিলিটারি বুট পরে নেমে এলো। তারা পঞ্চায়েতের সামনে এক দুর্ভেদ্য প্রাচীরের মতো অবস্থান নিল। তারপর মেজর আরিয়ান প্রথম জিপটি থেকে নামলেন। তিনি তার টুপিটি মাথায় দিয়ে জিপের অন্য পাশের দরজাটি খুললেন। তিনি কাব্বার হাত ধরে সম্মানের সাথে তাকে বাইরে নিয়ে এলেন। এত বছর পর কাব্বা আর তার মেয়ে মিষ্টি গ্রামের মাঠে পা রাখতেই গোটা গ্রাম কেঁপে উঠল। মহিলারা ভয়ে তাদের আঁচল আঁকড়ে ধরল। পুরুষদের চোখ বড় বড় হয়ে গেল। শাশুড়ি শান্তি দেবী, যিনি কিছুক্ষণ আগেও হাসছিলেন, তার মুখ সঙ্গে সঙ্গে ফ্যাকাশে হয়ে গেল। দেব রাকেশ যেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে লাফিয়ে উঠল। মুখিয়া রামরতনের পান খাওয়া মুখটা থমকে গেল। এই ডাইনিটা এখানে কি করছে? এই সেনাপতিদের সাথে? শান্তি দেবী তোতলাতে তোতলাতে রাকেশ ঘাম মুছতে মুছতে মুখিয়ার দিকে তাকালো। মুখিয়া, জি, কাব্বা নিশ্চয়ই মারা গেছে। ও কিভাবে ফিরে এলো? বন্ধুরা, আর্জন কাব্যকে নিজের পেছনে টেনে নিয়ে তার ভারী বুটের শব্দ তুলে সোজা মুখিয়া রামরতনের চেয়ারের সামনে গিয়ে দাঁড়ালো। তার 6 জন সেনা বন্ধুও তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ালো। তার চোখে এমন ক্রোধ ছিল যা একজন শত্রুকে ছাই করে দেওয়ার জন্য যথেষ্ট। রামরতন, এই গ্রামের প্রধান। আর্জনের কণ্ঠস্বর সিংহের গর্জনের মতো পুরো গ্রামের চত্বরে প্রতিধ্বনিত হল। রামরতন নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলেন। তিনি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ঔদ্ধত্যের সাথে বললেন, হ্যাঁ, আমি। আর তুমি কে? সামরিক পোশাক পরে আমার গ্রাম পঞ্চায়েতে কিভাবে ঢুকে পড়লে? তুমি জানো না আমি কে? আর্জন কোনো উত্তর দিল না। সে তার ডান হাতটা পেছনে ঠেলে দিল। চোখের পলকে চটাস। আর্জন রামরতনের গালে একটি ভারী শক্তিশালী চড় বসিয়ে দিল। শব্দটা এতটাই ভয়ঙ্কর ছিল যে গাছে বসে থাকা পাখিরা উড়ে গেল। রামরতন শূন্যে লাফিয়ে উঠে মাটিতে মুখ থুবড়ে পড়লেন। তার মুখ থেকে একই সাথে রক্ত আর পানের রস ঝরে পড়ল। তার দুটো দাঁত ভেঙে মাটিতে পড়ে গেল। একটা আর্তনাদ ফেটে পড়ল। মুখিয়াজি, রাকেশ আর বাকি গুন্ডারা চেঁচিয়ে উঠল। গুন্ডারা সঙ্গে সঙ্গে তাদের লাঠি আর পিস্তল বের করে আরিয়ানের দিকে দৌড়ে গেল। আক্রমণ! সুবেদার বলবন্ত চিৎকার করে আদেশ দিলেন। গ্রামে যা ঘটল তা ছিল এক অভূতপূর্ব ঘটনা। 6 জন সৈন্য 15 জন গুন্ডাকে মানুষের মতো পেটাতে শুরু করল। সেনাবাহিনীর কমান্ডো, প্রশিক্ষণ আর টগবগে রক্ত প্রত্যেক সৈন্যের পক্ষে সামলানো কঠিন হয়ে পড়ছিল। হাড় ভাঙার শব্দ চিৎকারের মতো শোনা যাচ্ছিল। মাত্র 2 মিনিটের মধ্যে সমস্ত সশস্ত্র গুন্ডারা রক্তে মাখামাখি হয়ে মাটিতে হামাগুড়ি দিচ্ছিল। পুরো গ্রাম আতঙ্কে কাঁপছিল। শান্তি দেবী এক কোণে গুটিসুটি মেরে বসেছিলেন। আরিয়ান রামরতনের কলার ধরে তাকে গ্রামের চত্বরের মাঝখানে টেনে নিয়ে গেল। সে ঘুরে তার শ্যালক রাকেশের দিকে এগোলো। রাকেশ প্রাণ বাঁচাতে দৌড়ানোর চেষ্টা করল, কিন্তু ক্যাপ্টেন বিক্রম পেছন থেকে তাকে জোরে লাথি মারলেন আর সে সোজা আরিয়ানের পায়ের কাছে পড়ে গেল। আরিয়ান রাকেশের চুল ধরে তার মুখ জোর করে ওপরে তুলল।
কাব্য, এদিকে আয়। আরিয়ান ভারী গলায় বলল, বন্ধুরা। কাব্যা ইতস্তত করে এগিয়ে এলো। আজ সে দেখল তার শাশুড়ি, দেবর এবং বাড়ির কর্তা পোকামাকড়ের মতো মাটিতে হামাগুড়ি দিচ্ছে। সেই লোকগুলো যারা তাকে পশুর মতো ছিঁড়ে টুকরো টুকরো করেছিল, এরা কি সেই একই জানোয়ার? রাকেশের চোখের দিকে সরাসরি তাকিয়ে আটজন জিজ্ঞেস করল, এরা কি সেই একই লোক নয় যারা রাতের অন্ধকারে এক অনাথ মেয়ের ঘরে ঢুকে তাদের পাশবিকতা দেখাতো? রাকেশ কাঁদতে শুরু করলো। ও মিথ্যে বলছে, ও সত্যি বলছে। ও একটা পাজি স্যার। ও আমার ভাইকে খেয়ে ফেলেছে আর এখন আমাকে ফাঁসাচ্ছে। শান্তি দেবীও কেঁদে ফেললেন এবং বললেন, স্যার, ও একটা বেশ্যা। আমরা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। এখন এই পাজি মহিলা আপনাদের সবাইকে এখানে আসতে উস্কানি দিয়েছে। চুপ। আর্জুনের কণ্ঠস্বর এমন শোনাল যেন আকাশ ফেটে গেল। সে রাকেশের গলা চেপে ধরে তাকে মাটি থেকে তুলে শূন্যে ভাসিয়ে দিল। তুমি কি ভাবো, একজন নারীর পক্ষে কি কান্না করে নিজের কষ্ট প্রকাশ করা সম্ভব? তুমি একটা অনাথ মেয়ের ওপর এই পাশবিকতা করেছ। সামান্য কিছু পয়সার জন্য তাকে গ্রামের সর্দারের হাতে তুলে দিয়েছ। আমাকে সত্যিটা বলো, নইলে আজ এই বটগাছটার সাথেই তোমার মাথা ঠুকে দেব। আরিয়ান রাকেশকে সজোরে মাটিতে ছুঁড়ে ফেলে তার ভারী বুটটিয়ে বুকে আঘাত করল। রাকেশের শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠল। সে যন্ত্রণায় ছটফট করতে লাগল। বল, আজ যদি সত্যিটা না বলিস, তোকে আর বাঁচিয়ে রাখব না। আরিয়ান তার বেল্ট বের করল। মারার ভয়ে রাকেশের অবস্থা সে দেখতে পাচ্ছিল। মৃত্যু তার মুখের দিকে তাকিয়ে আছে। আমাকে মারবেন না মহাশয়, আমি সত্যি বলছি, আমাকে মারবেন না। রাকেশ কেঁদে উঠল। পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে গেল। সবাই রুদ্ধশ্বাসে শুনতে লাগল। হ্যাঁ হ্যাঁ, আমিই করেছি। রাকেশ কাঁদতে কাঁদতে বলল, আমি ওর সাথে অন্যায় করেছি। আমি জানতাম ও অনাথ। ওর কেউ ছিল না, ওর দেখাশোনা করার কেউ ছিল না। আর গ্রামের সর্দার আমাকে টাকা দিয়েছিলেন। সেই রাতে আমি সর্দারকে ওর ঘরে পাঠিয়েছিলাম। দয়া করে আমাকে ক্ষমা করে দিন মহাশয়। বন্ধুরা, এই সত্যিটা শুনে সারা গ্রামে এক ভয়ঙ্কর চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। যে মহিলারা কাব্যকে অভাগী মনে করত, তাদের চোখে এখন নিজেদের গ্রামের সর্দার আর রাকেশের জন্য ঘৃণা আর ক্রোধ ফুটে উঠল। রামরতন মাটিতে কাঁপতে কাঁপতে শুয়েছিল। ও মিথ্যা বলছে, ও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আর্জুন রামরতনের চুল ধরে তাকে গ্রামবাসীদের দিকে ঘুরিয়ে দিল। ওহে গ্রামবাসীরা, চোখ খোলো। যে মহিলাকে তোমরা সবাই ডাইনি বলে ডেকে সেই বর্ষার রাতে তাড়িয়ে দিয়েছিলে, সে ডাইনি ছিল না। ডাইনিটা ছিল তোমাদের কল্পনা, আর এই লোকগুলোই ছিল রাক্ষস। আর্জুন শান্তি দেবীর দিকে তাকালো। তিনি ভয়ে কাঁপছিলেন। আর তুমি একজন নারী হয়েও আরেকজন নারীর কষ্ট বুঝতে পারোনি। তুমি তোমার পুত্রবধূকে বেশ্যা বলেছ, অথচ তোমার নিজের রক্তই ছিল দানব। কাব্যা চোখের জল ধরে রাখতে পারল না। আজ বছরের পর বছর পর পুরো গ্রামের সামনে তার সম্মান কলঙ্কমুক্ত হল। তার দুর্নাম মুছে গেল। গ্রামের কিছু মহিলা নিজেদের কৃতকর্মের জন্য অনুশোচনা করে কাঁদতে শুরু করল। ঠিক তখনই দূর থেকে সাইরেনের তীক্ষ্ণ শব্দ ভেসে এলো। ধুলো উড়িয়ে বেশ কয়েকটি পুলিশের গাড়ি গ্রামে প্রবেশ করল। শুধু পুলিশই নয়, তাদের পিছনে ছিল নিউজ চ্যানেলের বেশ কয়েকটি ওবি ভ্যান এবং স্থানীয় সাংবাদিকদের গাড়ি। গাড়িগুলো থামতেই ক্যামেরা আর সাংবাদিকরা মাইক্রোফোন হাতে বাইরে ছুটে এলো। গণমাধ্যম এত দ্রুত এসে পড়ায় গ্রামবাসীরা অবাক হয়ে গেল। সুবেদার বলবন্ত হেসে আরিয়ানকে তার ফোনটা দেখালেন। মেজর, আমরা শেড থেকে বেরোনোর সাথে সাথেই আমি এই গ্রামের অবস্থান এবং পুরো ঘটনাটি আমার বন্ধু এই জেলার পুলিশ সুপারকে টেক্সট করে পাঠিয়ে দিয়েছি। আর এই রাকেশ এইমাত্র যা স্বীকার করল, আমি গত 10 মিনিট ধরে পুলিশ সুপার, এসপি এবং স্থানীয় সংবাদ মাধ্যমকে তা লাইভ স্ট্রিম করছি। পুরো সত্যটা রেকর্ড করা হয়েছে। আরিয়ান বলবন্তের পিঠে চাপড় দিল। পুলিশ ইন্সপেক্টর দৌড়ে এসে সৈন্যদের দেখে তাদের কড়া স্যালুট দিলেন। তারপর তার চোখ পড়ল মাটিতে পড়ে থাকা মুখিয়া আর রাকেশের ওপর। ইন্সপেক্টর আরিয়ান ভারী গলায় বললেন, এই যে ওই বদমাশগুলো, ওরা লাইভ ক্যামেরার সামনে নিজেদের অপরাধ স্বীকার করেছে। আর আমরা এমন একটা মামলা সাজাবো যে ওরা আর কখনো তাজা বাতাসে শ্বাস নিতে পারবে না।
সংবাদকর্মীরা সঙ্গে সঙ্গে তাদের ক্যামেরা চালু করে রিপোর্ট করতে শুরু করলেন। দর্শকবৃন্দ, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এই অফিসার তার সহকর্মীদের সঙ্গে মিলে এক দুর্নীতিবাজ মুখিয়া ও তার গুন্ডাদের নিশ্চিহ্ন করে দিয়েছেন। অসহায় এক বিধবা যিনি নির্যাতনের শিকার হয়েছিলেন আজ ন্যায় বিচার পেয়েছেন। মুখিয়া ও তার সহযোগীরা লাইভ ক্যামেরার সামনে নিজেদের অপরাধ স্বীকার করেছে। ফ্ল্যাশলাইটের ঝলকানি চলছিল। পুরো গ্রাম ক্যামেরার সামনে মুখিয়া আর রাকেশকে গালিগালাজ করছিল। পুলিশ তাদেরকে টেনে হিঁচড়ে জিপে তুলছিল। শান্তি দেবী মাটিতে বসে কাঁদছিলেন আর বুকে আঘাত করছিলেন, কিন্তু এখন তার জন্য কারো কোনো দুঃখ ছিল না। বন্ধুরা, এই খবরটা এতটাই বড় ছিল যে কয়েক মিনিটের মধ্যেই তা স্থানীয় সংবাদ মাধ্যম থেকে জাতীয় সংবাদ চ্যানেলে পৌঁছে গেল। হাজার হাজার কিলোমিটার দূরে আরিয়ানের বাড়িতে টিভি চলছিল। আরিয়ানের বয়স্ক বাবা মা সোফায় বসেছিলেন। হঠাৎ টিভির পর্দায় ব্রেকিং নিউজ ভেসে উঠল। দেখুন, সীমান্ত থেকে বাড়ি ফেরা সেনা সদস্যরা কিভাবে পথে এক অসহায় নারীকে ন্যায়বিচার দিয়েছেন। মেজর আরিয়ান ও তার দল এক দুর্নীতিবাজ সর্দারকে উন্মোচন করেছেন, কিন্তু আরিয়ানের রাগান্বিত অথচ আর সে মিষ্টির পেছনে ঢালের মতো দাঁড়িয়ে তাদের রক্ষা করছিল। আরিয়ানের মায়ের চোখে জল ভরে উঠল। সে জল শোকের নয়, বরং অপরিসীম গর্বের। কাঁপতে কাঁপতে তিনি টিভির পর্দাটা স্পর্শ করলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছ? দেখো, আমাদের ছেলে, সে গর্বের সাথে বলল, ও আমাদের বাড়ি নিয়ে আসছিল, কিন্তু আমার সিংহ ছুটিতে থেকেও দেশের সেবা করছে। সে এক অসহায় নারীর সম্মান রক্ষা করেছিল। গর্বে তার বুক ফুলে উঠল। সে চশমার পেছন থেকে এক ফোঁটা অশ্রু মুছে হাসি মুখে বলল, একজন সৈনিক ছুটিতে কখনো ভাগ্যবান হয় না। তার শরীর বাড়ি ফেরে, তার আত্মা সবসময় একজন রক্ষকের। এটা তার ছেলের জন্য। সেই মুহূর্তে আমি টিভির পর্দায় চোখ আটকে রেখেছিলাম। প্রত্যেক ভারতীয়ের বুক গর্বে ফুলে উঠেছিল। বন্ধুরা, গ্রাম থেকে একজন বয়স্ক মানুষ এগিয়ে এসে কাব্বার সামনে হাত জোড় করলেন। আমাদের ক্ষমা করে দাও মা, আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম, বাড়ি ফিরে এসো। কাব্বা কাঁদছিল। তার বছরের পর বছরের কষ্ট আজ ধুয়ে মুছে গেছে। ঠিক তখনই একজন সংবাদ প্রতিবেদক তার মাইক্রোফোন আরিয়ানের দিকে ঘোরালেন। মেজর সাহেব, পুরো দেশ আপনার জন্য গর্বিত। আপনি অনাথ এবং অসহায় বিধবাদের সাহায্য করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। আপনার ভবিষ্যৎ কি হবে? আরিয়ান ক্যামেরার দিকে তাকালো। সে ঘুরে কাব্বার চোখের দিকে তাকালো। সেখানে তখনও সেই শৈশবের ভালোবাসাটা ছিল। আরিয়ান আলতো করে হাত বাড়িয়ে পুরো গ্রাম, ক্যামেরা আর গোটা দেশের সামনে কাব্বার হাতটা ধরল। কাব্বা অবাক হয়ে গেল। আরিয়ান, তুমি কি করছো? সে নরম স্বরে জিজ্ঞেস করল। হেসে আরিয়ান পুরো দেশকে শোনানোর জন্য মাইক্রোফোনে বলল, ও কি অনাথ? ও কি একজন অসহায় বিধবা? আরিয়ান মিষ্টিকে কোলে তুলে নিয়ে কাব্বার কাঁধে হাত রেখে বলল, হ্যাঁ, তাই আমার প্রথম এবং শেষ ভালোবাসা। পরিস্থিতি আমাদের আলাদা করে দিয়েছিল, কিন্তু আজ ভাগ্য আমাকে আমার পৃথিবী ফিরিয়ে দিয়েছে। আর সাংবাদিকরা হতবাক হয়ে গেল। বন্ধুরা, আরিয়ান কাব্বার চোখের দিকে তাকিয়ে বলল, কাব্বা, তুমি সারা জীবন কষ্ট সহ্য করেছ। এই সমাজ সব সময় তোমাকে উপহাস করেছে, কিন্তু আজ আমি, মেজর আরিয়ান, এই গোটা দেশের সামনে, এই আকাশের নিচে তোমাকে আমার স্ত্রী এবং এই সন্তানকে আমার কন্যা হিসেবে গ্রহণ করছি। আমি প্রতিজ্ঞা করছি যে আজ থেকে তোমার চোখ থেকে এক ফোঁটাও জল পড়বে না। কাব্বা হাউ হাউ করে কেঁদে উঠল। সে আরিয়ানকে জড়িয়ে ধরল। তার সমস্ত কষ্ট আর যন্ত্রণা যেন চিরতরে বয়ে যেতে লাগল। আরিয়ান তাকে নিজের বুকে জড়িয়ে ধরল। এটা কোনো প্রেমিকের স্বীকারোক্তি ছিল না। এটা ছিল সেই রক্ষণশীল সমাজের মুখে এক কড়া চপেটাঘাত, যে সমাজ নারীদের অলক্ষণে বলে মনে করত। আরিয়ানের মা, যিনি টিভি দেখছিলেন, তিনিও হেসে বললেন, আজ তুমি যে পুত্রবোধকে বেছে নিয়েছ, আমি দরজায় আরতি করে। বন্ধুরা, এই দৃশ্য দেখে গ্রামের মহিলাদের চোখে জল এসে গেল। তারা হাততালি দিতে শুরু করলেন। রিপোর্টার তার কণ্ঠস্বর গভীর করে বললেন, দর্শকবৃন্দ, আজ আমরা শুধু একজন সৈনিকের বীরত্বই নয়, একজন প্রকৃত মানুষের ভালোবাসাও প্রত্যক্ষ করেছি। মেজর আরিয়ান প্রমাণ করেছেন যে প্রকৃত পুরুষ সে নয়,
যে নারীদের উপর অত্যাচার করে, বরং সেই যে তাদের সম্মানের জন্য গোটা পৃথিবীর বিরুদ্ধে লড়ে। স্টুডিও থেকে সংবাদ উপস্থাপক বললেন, আজ গোটা দেশ এই সৈনিকদের স্যালুট জানাচ্ছে। সেই বটগাছটির নিচে ক্যাপ্টেন বিক্রমের ভারী কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, স্কোয়াড অ্যাটেনশন। আরিয়ান ঘুরে দাঁড়ালো। সে দেখল তার 6 জন সেনা বন্ধু নিখুঁত শৃঙ্খলার সাথে সোজা লাইনে দাঁড়িয়ে আছে। তাদের মুখে আরিয়ান ও কাব্বার প্রতি অগাধ শ্রদ্ধা ফুটে উঠেছিল। সুবেদার বলবন্ত উচ্চস্বরে বললেন, মেজর সাহেবের স্ত্রী এবং আমাদের ভাবির সম্মানে স্যালুট। 6 জন সৈনিকই একযোগে হাত তুলে কাব্বাকে জোরালো সামরিক স্যালুট জানালো। অনাথ, অসহায় এবং প্রত্যাখ্যাত কাব্বা আজ যে সম্মান পেল তা কোনো রানীর মুকুটের চেয়ে কম ছিল না। পুরো গ্রাম দাঁড়িয়ে দেখছিল। সারা দেশের মানুষ দোকানে, বাড়িতে বা রাস্তার মোড়ে টিভি দেখার সময় সবাই টিভির পর্দার দিকে তাকিয়ে সেই সৈনিক ও তার বন্ধুদের মনোবলকে স্যালুট জানাচ্ছিল। এক অনাথ মেয়ের বেদনাদায়ক কাহিনী একজন সৈনিকের সত্যিকারের ভালোবাসা, ভ্রাতৃত্ব এবং জাতীয় গর্বের শ্রেষ্ঠ উদাহরণ হয়ে উঠেছিল। আর রাস্তার ধারের সেই দোকানটি এখন চিরতরে পেছনে ফেলে আসা হলো। বন্ধুরা, যদি একজন সৈনিকের এই ন্যায় বিচার এবং কাব্যার কষ্ট আপনাদের চোখে জল এনে থাকে, তাহলে বাক্সে জয় হিন্দ বা ইন্ডিয়ান আর্মি লিখুন। আপনারা কি ভাবছেন? মেজর আরিয়ান কি সেই অপরাধীদের সঠিক শাস্তি দিয়েছে? অনুগ্রহ করে মন্তব্য করে আপনার মতামত জানান। আমাদের জানান। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটি লাইক দিন। হৃদয়স্পর্শী, লোমহর্ষক এবং শক্তিশালী গল্পের জন্য আপনার নিজস্ব চ্যানেল বিএস স্টোরি হাব এ সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে আমাদের পরবর্তী গল্পটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। আপনার বন্ধু এবং পরিবারের